কার ফাঁদে পড়ল 11 দলীয় জোট? এখন তো 12 দলীয় জোট। 35টি আসন দেওয়ার পরেও তারা টালবাহানা করছে। আপনারা বলেন তো, চরমোনাইয়ের উপরে কি আসলে রাজনৈতিক আস্থা রাখা যায়? একটা রাজনৈতিক দল প্রথমবারের মতো রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সুযোগ, বাংলাদেশের মানুষের কাছে নিয়ামক শক্তি হওয়ার সুযোগ, বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, আস্থা এবং ভবিষ্যৎ রাজনীতি, গণতন্ত্র এবং ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রশ্নে যখন তার অবদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন সে যদি টালবাহানা করে, তাহলে ভবিষ্যৎ রাজনীতিক বোদ্ধারা, গণতন্ত্রকামীরা তাদের উপরে কি ভরসা রাখতে পারবে? এই প্রশ্নটা আসছে। কেন আসছে? কারণ তারা এমন এক সময়ে এসে সিট নিয়ে জোরাজুরি জোর জবরদস্ত করছে, তা প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। এটা একরকম রাজনৈতিক টালবাহানাও বলা যেতে পারে। চরমোনাই কিন্তু বাংলাদেশের পীর অঙ্গনে আলোচিত একটি নাম। বাংলাদেশের যত পীর আছে তার মধ্যে সবচেয়ে সংগঠিত চরমোনাই। প্রত্যেকটি জেলায় তাদের কমিটি রয়েছে, আর কোনো পীর এমনটা নাই। এমন আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি, অন্য পীরদের চাইতে তারাই ভালো তুলনামূলকভাবে। তারপরেও তারা অতীতে ভাষা যা ভূমিকা রেখেছে তা বাংলাদেশের রাজনীতিতে এখন এসে গুরুত্বপূর্ণভাবে স্মরণীয় ইতিহাসের অংশ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। সেই অবস্থায় তৈরি হওয়ার পরেও তারা কিন্তু তাদের অতীতের কোনো রকম বৈশিষ্ট্যগুলো থেকে বেরিয়ে আসতে পারেনি। জামায়াতকে মেলাইন করা, ছোট করা, বিব্রত করা, একসময় তো তারা নানান রকম আক্রমণাত্মক কথাও বলেছে। আপনারা মনে থাকতে পারে, এমনকি খুনি হাসিনা পালানোর পরেও চরমোনাই তারেক রহমানকে যাচ্ছে তাই কথা বলেছে, চাঁদাবাজ খাম্বা বলে ওপেন স্পেসে কথা বলেছে। শিবিরকে এমন ভাষায় কথা বলেছে যা আসলে মানুষের সামনে বলার মতো না। অনেকেই বলে, কিন্তু আমরা আসলে অনেকে এটা শিখে আসে নাই। কিন্তু তারা সমালোচনা সইতে পারে না। বাংলাদেশের অনেক রাজনীতিতে এই বৈশিষ্ট্য আছে, মন্দ বৈশিষ্ট্য, যে সমালোচনা তারা সইতে পারে না। এখন তারা কথা হলো কাদের ফাঁদে পড়লো? বিএনপির ফাঁদে পড়েছে। বিএনপি কি তাদেরকে এমন কোনো অফার দিয়েছে, তোমাদেরকে এত টাকা দিব, তোমরা বেরিয়ে আসো, একা নির্বাচন করো, অথবা আমাদের সাথে আসো, অথবা তোমাদেরকে ক্ষমতায় আসলে একটা মন্ত্রী দিব, 2টা মন্ত্রী দিব, জাতীয় সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবা? এটা একটা ফাঁদ হতে পারে, বিএনপি থাকতেও পারে। আরেকটা জিনিস হতে পারে, প্রথম আলোর অসোয়াশা। এরকম যে যেখানে এনসিপি গেছে সেখানে তোমাদের গুরুত্ব থাকবে না, এটা একটা প্রশ্ন তুলে দিতে পারে প্রথম আলো বা বামরা। ভারত এটা বলতে পারে, তোমরা যদি এখন জামায়াতের সাথে যাও, তাহলে ভবিষ্যতে আর তোমাদেরকে গণতান্ত্রিক দলে টানা হবে না। আবার এমন হতে পারে, জামায়াত ক্ষমতা যাওয়ার সিঁড়ি হয়ে উঠিও না। চরমোনাই এখন যে ভূমিকাটি রাখছে, 2004 সালে যখন গণতন্ত্র রক্ষায় আজকের মরহুমা বেগম খালেদা জিয়া 4 দলীয় ঐক্যজোট গঠন করছিলেন, তখন চরমোনাই এখানে আসে নাই। আওয়ামী লীগের ইশারায় তারা আলাদা থাকতে চেয়েছে, থেকেছে। এরশাদ তখন ঠিক এইরকম আচরণ করেছে। 4 দলীয় ঐক্যজোটের সাথে তারা মঞ্চে উঠেছে, হাত নেড়েছে, আবার পালিয়ে গিয়ে শেখ হাসিনার সাথে তারা এক হয়েছে। 2004 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত
এরশাদ বিএনপির সাথে খুব খেলা খেলেছে। এই খেলাটা পুরোই ভারতের ইশারায়, ভারতের গোয়েন্দাদের ইশারায়। এরশাদ একবার একটা কথা বলেছিল, আমার চাইতে কেউ ভারতের দালাল হবার দরকার নাই। যদিও কথাটি বলেছে শেখ হাসিনাকে উল্লেখ করে। চরমোনাই সেই ফাঁদে পড়েছে। তবে সবাই ইতিহাসের কাছে নিজ নিজ জবাব দিবে। সেদিন ইতিহাস তাদের কাছ থেকে সরাসরি জবাব নিবে না। এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা দিয়ে আপনি ইতিহাসকে বুঝিয়ে দিতে পারবেন না। ইতিহাস সবার কাছ থেকে জবাব নেয়। 100 বছরের বাংলাদেশের পরে, 100 বছর পরে বাংলাদেশের ইতিহাস কি শেখ হাসিনাকে জিজ্ঞেস করে রচিত হবে? না, সেদিন আর খুনি শেখ হাসিনা থাকবে না। সেদিন এটাই বর্ণিত হবে বারবার শাসনে এসে হাসিনা কি করেছিল। তবে চরমোনাই কি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে? সম্ভাবনা খুবই ক্ষীণ। চরমোনাইয়ের উপরে ভরসা রাখা যায় না। অনেকে হয়তো বলে যে চরমোনাই কত % ভোট পায়। আমি এটাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে চাই না। একটি সংগঠন, একটি দল ইসলামের জন্য কাজ করে এমন একটি সম্প্রদায় একটি জোটের সাথে সংঘবদ্ধ হচ্ছে, এটার রাজনৈতিক ভ্যালু আর ভোটের ভ্যালু ভিন্ন। ভোটের ভ্যালু 0.01%, 0.04% হলেও আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে এর গুরুত্ব ভিন্ন। ভ্যালুটা দুইভাবে করতে হবে। এক হলো ভোটের রাজনীতিতে তাদের অবদান, আরেকটি হলো জোটের রাজনীতি তাদের অবদান। রাজনৈতিক ভিত্তিমূল রচিত হবার ক্ষেত্রে এখানে বিশ্বস্ত জোট প্রার্থী বা জোটের অংশীদারদের ভূমিকা ভিন্নভাবেই পরিগণিত হবে। এই যে রাজনৈতিক ফাঁদ, এটা চরমোনাইকে ফাঁদে ফেলেনি। এইভাবে ধীরে ধীরে সবাইকে ফাঁদে ফেলে। ভারতের যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় তখন তারা কিন্তু পীরদেরকেই ধরে। এবং ভারত আওয়ামী লীগের খেলা একই রকম। তারা হাসিনা এসে রূঢ় কণ্ঠে দাঁড়াবে, হাসিনার সেই সুযোগ নেই। একজন ক্লিন দেখে আওয়ামী লীগকে ফেস হিসেবে সামনে রাখবে। যেমন জোহরা তাজউদ্দিনকে রেখেছিল আপনার 75-এর পরে, সোহেল তাজের মা। কেউ ভাবতেই পারে নাই সেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে তারা রাজনৈতিক স্পেস তৈরি করার মাধ্যমে। এবং এই ক্লিন ফেসটা না পেলে কি করবে তারা? একটা মহিলাকে নেবে। সেটা যদি না পায় তারা একটা সাংবাদিককে নেবে। সবাই ভাববে এ তো সাংবাদিক, এবার আওয়ামী লীগ ভালোভাবে কাজ করবে। সেটা যদি না পায় তাহলে দাঁড়ি টুপিওয়ালা একজন নেবে কাউমি থেকে। একটা না একটা স্তরে তারা যাবেই। সেটাও যদি না পায় তাহলে পীর থেকে একজন নেবে। যেমন যোগাযোগ মন্ত্রী ছিল না আওয়ামী লীগের আবুল হোসেন, মনে আছে? আবুল হোসেন সাকো গ্রুপের। সে কিন্তু পীরের ছেলে, পীর বংশের জামাই। এই ধরনের মুখগুলো নিয়ে আসে। আর তাও না পারলে ফজলুরে নিবে, তারপরে বলল যে তাকে তো আমরা বিএনপি থেকে নিছি। আওয়ামী লীগ কিন্তু এরকম, ভারতও এই স্টাইলেই কাজ করে। তারা হাতে নিবে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী, সেটাও পারছে না। তাহলে সেকেন্ড স্টেজ আর্মি, আমলা, পুলিশ, সেটাও যদি না পারে তাহলে পীর। চরমোনাই সেই ফাঁদে চলে গিয়েছে। সেখান থেকে ফিরে আসা আল্লাহর রহমত থাকলে পারবে। তাদের উপরে যদি আল্লাহর রহমত বর্ষিত হয়, নয়তো তারা আর ফিরে আসতে পারবে না, আস্তাকুঁড়ে চলে যাবে। আমরা এরকম অনেক বড় বড় পীর দেখছি না? চরমোনাইয়ের আগে 8 রশির কি রমরমা অবস্থা ছিল না? হ্যাঁ, চাঁদপুর চাঁদের হুজুর, এরকম কিছু বড় বড় পীর আছে, জাকের পার্টি।
সারসিনা কোন ফাঁদে পড়েছে বলে আপনারা মনে করেন চরমোনাই? অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।